হ্যালো এভরিওয়ান, তোমাদের ফাইনালি এসএসসি গ্রুপ সিডি একটা সম্ভাব্য ডেট কিন্তু শোনা যাচ্ছে। 1 মার্চ এবং 8ই মার্চ পরীক্ষা হওয়ার কিন্তু চান্স আছে, বিভিন্ন পেপারে বেরোচ্ছে। তো আমরা যে অগ্নি সিরিজটা চালাচ্ছিলাম তার 3-4টে টপিকই কিন্তু বাকি আছে আমাদের জিকের ওপর। তো সেইগুলো এবার কিন্তু খুব দ্রুততার সাথে কমপ্লিট করা হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা লাস্ট দিন পলিটির উপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকেও পলিটির উপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। উইদাউট অপশন তুমি একটু ট্রাই করো। তোমাদের যে লেভেলে পরীক্ষা সেই লেভেলেরই কিন্তু কোশ্চেন এখানে আনা হয়েছে, যেগুলো 10th বা 12 লেভেলের পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? তো 1 বা 2 নাম্বার তোমাদের আসবে পলিটি থেকে, আশা করছি তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে পেয়ে যাবে। তারপরেও তো নিজের নিজের প্রিপারেশন আছেই। আচ্ছা দেখো, মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কি হবে? তাহলে বিভিন্ন দেশ থেকে আমরা বিভিন্ন কনসেপ্ট নিয়ে এসেছি, যেটা কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু 10th বা 12 লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু কোশ্চিন দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা অ্যান্সার কি হবে? আমরা এনেছি ইউএসএ থেকে, ঠিক মনে থাকবে। আচ্ছা, আরো কিছু পয়েন্ট আমরা জেনে নেব, যেমন যদি বলা হয় প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতির কনসেপ্ট কোথা থেকে আনা হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? ইউএসএ থেকে আনা হয়েছে। ওকে, যদি বলা হয় নাগরিকত্ব বা সিটিজেনশিপ, তাহলে সেক্ষেত্রে নাগরিকত্বর যে কনসেপ্ট এটা আনা হয়েছে কোথা থেকে? ইউকে থেকে। যদি বলা হয় পার্লামেন্টের কনসেপ্ট কোথা থেকে আনা হয়েছে, তাহলে তোমরা কি বলবে? পার্লামেন্টের কনসেপ্ট কিন্তু ইউকে থেকে আনা হয়েছে। যদি এমার্জেন্সি বা জরুরি অবস্থা যেগুলো রয়েছে, এমার্জেন্সি, সেক্ষেত্রে আনা হয়েছে কোথা থেকে? আনা হয়েছে তোমার জার্মানি থেকে। জার্মানি থেকে আনা হয়েছে, তাই তো? যদি বলা হয় ডিপিএসপি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে এটা আনা হয়েছে। তো এইভাবে মেন এইগুলো বিষয়। আচ্ছা, পিএম এবং কম এর বিষয়, এই টপিকটা আনা হয়েছে কোথা থেকে? এই কনসেপ্টটা এটা আনা হয়েছে ইউকে থেকে। ক্লিয়ার? তো এগুলো অবশ্যই কিন্তু জানবে। যেমন গভর্নর এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু জেনে রাখবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক কাকে বলে? তাহলে ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক বলতে বোঝায় কাকে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার উপরাষ্ট্রপতি, মানে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট কে আছে? ফার্স্ট হবে প্রেসিডেন্ট, মানে ভারতের রাষ্ট্রপতিকে প্রথম নাগরিক, ভাইস প্রেসিডেন্টকে তোমার দ্বিতীয় নাগরিক কিন্তু বলা হয়। বা যদি ক্ষমতার দিক থেকেও বলে বা পদের দিক থেকেও বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা হবে, ঠিক আছে? মাথায় থাকবে। 3 নাম্বার কোশ্চিন দেখো, বলছে সংবিধান সংক্রান্ত পরামর্শ রাষ্ট্রপতি কার নিকট থেকে নিয়ে থাকে? অপশন থাকবে, ধরো অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, ঠিক আছে, পার্লামেন্ট বা মিনিস্টার। তাহলে সেক্ষেত্রে কি হবে অ্যান্সার? সেক্ষেত্রে 3 নাম্বার দেখো, সংবিধান সংক্রান্ত পরামর্শ রাষ্ট্রপতি কার কাছ থেকে নিয়ে থাকে? অ্যান্সার হবে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে। সুপ্রিম কোর্ট থেকে নিয়ে থাকে। কোশ্চিনটা ভালো করে শুনবে, এটা হবে কি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থাকে কি বলা হয়? ভারতের সংবিধানের তোমার প্রোটেক্টর বলা হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভারতের সংবিধানের প্রোটেক্টর কাকে বলা হয়? এটা মাথায় রাখবে, ঠিক আছে? বা ওয়াচডগ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? বিচার ব্যবস্থাকে বলা হয়। বা ইন্টারপ্রেটিয়ার অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হবে? সুপ্রিম কোর্টকে বা বিচার ব্যবস্থাকে বলা হবে। এগুলো যেন মাথায় থাকে। তাহলে এখানে আমরা প্রায় 3টে কোশ্চেনের জায়গায় প্রায় 15টা কোশ্চেন আলোচনা করে ফেললাম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিল? ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিল? জিভি মাভালাঙ্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার বলছি, বিভিন্ন পরীক্ষায় তুমি এগুলো দেখতে পাবে। কি? জিভি মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? জিভি মাভালাঙ্কার। তাহলে এখান থেকে আরো কিছু পয়েন্ট জানবো আমরা। প্রথম লোকসভা স্পিকার যদি আমি বলি, প্রথম স্পিকার কে ছিল? জিভি মাভালাঙ্কার, ঠিক আছে? আচ্ছা, প্রথম আমাদের প্রেসিডেন্ট কে ছিল? প্রথম প্রেসিডেন্ট যদি বলি, তাহলে সেক্ষেত্রে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ অ্যান্সার হচ্ছে, এগুলো লিখে নেবে, হ্যাঁ? আচ্ছা, প্রথম
ভাইস প্রেসিডেন্ট কে ছিল? প্রথম ভাইস প্রেসিডেন্ট, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা 3 নম্বর পয়েন্ট পেলাম। 4 নম্বর পয়েন্ট কি? ভারতের প্রথম পিএম কে ছিল? তাহলে সেক্ষেত্রে ভারতের প্রথম পিএম জেএল নেহরু। আচ্ছা, জওহরলাল নেহরু সম্পর্কে যদি বলি, ইনি সব থেকে ভারতের যদি বলে দীর্ঘ সময় ব্যাপী পিএম ছিল, তাহলে দীর্ঘ সময়, তাহলে অ্যান্সার হবে কি? জওহরলাল নেহরু, ঠিক আছে? ভারতের প্রথম প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিল? এটাও পরীক্ষায় তোমাদের দেয়, মাথায় রাখবে। অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী যদি বলি, তাহলে অ্যান্সার কি হবে? অকংগ্রেসীয় প্রথম পিএম এর নাম হচ্ছে কি? অ্যান্সার হবে মোরারজি দেশাই। অ্যান্সার কি হবে? মোরারজি দেশাই, ঠিক আছে? জনতা দল থেকে ছিল। কত সালে হয় এটাও পরীক্ষা দেয়, 1977-78 এই সালটায়। মোরারজি দেশাই সব থেকে বয়স্ক প্রধানমন্ত্রীও ছিল, এটা মাথায় রাখবে। সব থেকে ইয়াংগেস্ট কে ছিল? ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, অ্যান্সার হবে রাজীব গান্ধী, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটা কোশ্চেন থেকে আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, কোন ব্যক্তি এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট না হওয়া সত্ত্বেও পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারে, তার পরামর্শ প্রদান করতে পারে, কিন্তু ভোট দিতে পারে না? তাহলে অ্যান্সার কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যান্সার হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল যিনি আছেন, তিনি যেহেতু আইনি সমস্যা বা জটিলতাগুলোকে সমাধান করে, তাই পার্লামেন্টে যখন আইন তৈরি হয় বা কোনো অধিবেশন হয়, তিনি কিন্তু উপস্থিত থাকতে পারে। তবে তার পরামর্শ নেওয়া হয় ঠিকই, বাট তার ভোট দেওয়ার কোনো অধিকার থাকে না। ভোট দেওয়ার অধিকার বলতে এক্সট্রা যদি বলো এমপির বাইরে গিয়ে, তাহলে সেক্ষেত্রে লোকসভার যে স্পিকার থাকে তার ভোট দেওয়ার রাইট থাকে যখন ড্র হয়ে যায়, ঠিক আছে? তখন তিনি যে ভোটটা দেবে তাকে বলা হয় কাস্টিং ভোট, ক্লিয়ার? ধরো বিরোধী দল আর তোমার শাসক দল দুজনেই ভোট দিচ্ছে, ড্র হয়ে গেছে কোন একটা ইস্যুর উপর, তখন লোকসভা স্পিকার সে নিজের মতো ভোট দিতে পারে যে কোনো দিকে, ঠিক আছে? সেটাকে কাস্টিং ভোট বলা হয়। আচ্ছা, কত সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয়? তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? রাইট টু এডুকেশন হচ্ছে 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয়। তোমরা সকলেই জানো ভারতে বসবাসকারী সকল ছোট্ট বাচ্চা যাদের বয়স 6 থেকে 14 তারা কম্পালসরি এডুকেশন পাবে, কমপ্লিমেন্টারি এডুকেশন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলো, প্রায় 30টা ওপর কোশ্চেন আলোচনা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন দেখো, বর্তমানে কত নাম্বার আর্টিকেল সম্পত্তির অধিকার রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলে দিই, এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আমাদের বর্তমানে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আগে ছিল কি? মৌলিক অধিকার। কি? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার। বাট এইটাকে এখন আর মৌলিক অধিকার ধরা হয় না, ঠিক আছে? এটা কত নম্বর সংবিধান সংশোধন, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় দেয়। সংবিধান সংশোধনের কথা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে 44 সংবিধান সংশোধন 1978 এর মাধ্যমে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ফ্রম ফান্ডামেন্টাল রাইট। নাও ইট ইজ এ লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোন ধরনের রাইট এখন? এটা একটা লিগাল রাইট এখন, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা একটা লিগাল রাইট। ওকে, বর্তমানে কতগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে? গ্রুপ আছে, 6টা গ্রুপ আছে, ঠিক আছে? যেমন সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার, ধর্মীয় অধিকার, এভাবে ভাগ রয়েছে, তাই না? তাহলে এগুলো একটু অবশ্যই কিন্তু মাথায় রাখবে। নেক্সট, আচ্ছা, প্রেসিডেন্ট রুল কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? প্রেসিডেন্ট রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানি আমাদের সংবিধানে এমার্জেন্সি যেটা আছে মানে জরুরি অবস্থা, এটা 3টে ভাবে ইম্পোজ হতে পারে। কি? একটা হচ্ছে কি? একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ধরো আজকে অন্য কোনো দেশ আমাদের ওপর অ্যাটাক করে দিল, বা আমাদের দেশের মধ্যেই প্রেসিডেন্টের মনে হলো যে না একটা জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে, তখন আর্টিকেল নাম্বার 352 ইউজ হবে, ঠিক আছে? এবং সারা দেশের মধ্যে মিলিটারি তোমার অ্যাকশন শুরু হয়ে যাবে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। আগে শুধুমাত্র বহিরাগত আক্রমণটাকেই কনসিডার করা হতো অ্যাজ এ রিজন অফ ন্যাশনাল এমার্জেন্সি, বাট নাও আভ্যন্তরীণ কোনো সশস্ত্র বিদ্রোহ মানে হাতিয়ার নিয়ে কোনো বিদ্রোহ যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রেও রাষ্ট্রপতির কিন্তু অধিকার আছে
তোমার এমার্জেন্সি ঘোষণা করার আন্ডার আর্টিকেল 352 অনুসারে, ঠিক আছে। আচ্ছা, আর কি আমাদের 3বার ন্যাশনাল ইমার্জেন্সি লেগেছে। আর হতে পারে স্টেট ইমার্জেন্সি, ধরো কোনো নির্দিষ্ট স্টেটে যে সরকার রয়েছে তারা সংবিধানটাকে ফলো করছে না, অরাজকতা সৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে গভর্নরের দেওয়া রিপোর্ট অনুসারে স্টেট ইমার্জেন্সি লাগতে পারে, সেটা আন্ডার আর্টিকেল 356 অনুযায়ী। আরেকটা হতে পারে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, অর্থাৎ তোমার আর্থিক তোমার জরুরি অবস্থা, যদিও আমাদের কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগেনি, ঠিক আছে। স্টেট ইমার্জেন্সি অনেকবার লেগেছে, ন্যাশনাল ইমার্জেন্সিও লেগেছে, বাট ফিনান্সিয়াল ইমার্জেন্সি আমাদের কোনো একবারও আরোপ হয়নি, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে প্রেসিডেন্ট রুল, এখানে প্রেসিডেন্ট, তাহলে এখানে প্রেসিডেন্ট রুল কোথায়? তাহলে স্টেট ইমার্জেন্সিকেই বলা হয় প্রেসিডেন্ট রুল, ঠিক আছে, কারণ এখানে প্রেসিডেন্ট সেই রাজ্যের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়, তাই এটা বলা হয় প্রেসিডেন্ট রুল। তাহলে এখানে কি হবে? এটা হবে আনসার 356। বাজেটকে সংবিধানে কি নামে ডাকা হয়েছে? তাহলে অ্যান্সার হবে কি বাজেট। বাজেটকে সংবিধানে অনেক পরীক্ষায় দেয়, তাহলে এটাকে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে। বাজেটকে কি বলা হয়? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 112 নম্বর আর্টিকেলের মধ্যে এটা কিন্তু বলা আছে, ঠিক আছে, ক্লিয়ার। যদি বলে মানি বিল, কত নম্বর আর্টিকেলে আছে মানি বিল? মানি বিল আছে 110 নম্বর আর্টিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পার্লামেন্টের কিছু আর্টিকেল একটু শুনে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্লামেন্টে যদি বলি তাহলে সেক্ষেত্রে আর্টিকেল নাম্বার 79 পার্লামেন্টে, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 80 এবং 81। 79 কি বলছে তোমার, বলো আর্টিকেল 79 কি বলছে, বলতে পারবে এনিওয়ান? আর্টিকেল 79 পার্লামেন্টের আর্টিকেল 79 কি বলছে? যে একটা পার্লামেন্ট থাকতে হবে, তাই তো, এবং সেখানে দুটো কক্ষ থাকবে, একটা লোকসভা থাকবে, একটা রাজ্যসভা থাকবে। তাহলে 80তে কি বলা হচ্ছে? 80তে লোকসভা না রাজ্যসভা? রাজ্যসভার কথা বলা হচ্ছে, আচ্ছা। আর 81-এ তাহলে লোকসভার কথা বলা হচ্ছে, তাই না? ওকে, চলো তাহলে এটা অ্যান্সার কি হবে? দেখো আর্টিকেল 79-এ বলা হচ্ছে পার্লামেন্ট থাকবে, ভারতের একটা কেন্দ্রীয় আইনসভা। 80-তে বলা হচ্ছে রাজ্যসভার কথা, 81-এ বলা হচ্ছে তোমার লোকসভার কথা। আর্টিকেল 93-তে কি বলা হচ্ছে? স্পিকারের কথা বলা হচ্ছে, তাই না? 93-তে স্পিকারের কথা। 100 নম্বর আর্টিকেলে কোরামের কথা বলা হচ্ছে। কোরাম মানে কি? এটাও পরীক্ষায় দেয়। কোরাম মানে হচ্ছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এমপি উপস্থিত থাকতেই হবে, তবেই অধিবেশন শুরু হবে, সেটা হচ্ছে 110%। ধরো 550 জন মেম্বার আছে, তাহলে 55 জন মেম্বার থাকতেই হবে, তবেই কিন্তু যে কোনো অধিবেশন শুরু হবে পার্লামেন্টে, ঠিক আছে। আচ্ছা, আর কি? আর হচ্ছে তোমার 110 নম্বর আর্টিকেলে মানি বিলের কথা, 112 নম্বর আর্টিকেলে কিসের কথা বলা হচ্ছে? তোমার বাজেট বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হচ্ছে। আর 108 নম্বর আর্টিকেলে জয়েন্ট সেশন মানে যৌথ অধিবেশনের কথা বলা হচ্ছে। আমাদের আগে যৌথ অধিবেশনের সময় লোকসভার যে স্পিকার থাকে তিনি কিন্তু এইটাকে পরিচালনা করে, ঠিক আছে। তো অনেকগুলো পয়েন্ট বললাম। কত নম্বর আর্টিকেলের মধ্যে সাম্যের অধিকার বিষয় রয়েছে? তাহলে অ্যান্সার হবে কি আর্টিকেল নাম্বার 14 থেকে 18 এর মধ্যে সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি রয়েছে। যেমন আইনের চোখে সবাই সমান, আর্টিকেল নাম্বার 14-তে বলা হচ্ছে, তাই না? কারোর সাথে আমি ভেদাভেদ করতে পারবো না, টাইটেল গ্রহণ করতে পারবো না, তাই না? এই জিনিসগুলোকেই সাম্যের অধিকার বলা হয়, তো সেগুলো 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু মেনশন রয়েছে। আচ্ছা, দেখো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কবে শুরু হয়? এই কোশ্চেনটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের একটু সাপোর্ট দরকার আছে। দেখো শুধুমাত্র আমি ক্লাস করলাম, আমি 1 সেকেন্ড টাইম পাচ্ছি না চ্যানেলটাকে সাপোর্ট করার, তাহলে অন্য পাশ থেকে স্যাররা আমাদের কেন সাপোর্ট করবে? আজকে অগ্নি সিরিজ আমি তোমাদের বলেছিলাম তোমাদের কিচ্ছু করতে হবে না, পুরো সিরিজটা আমি কমপ্লিট করব, শুধু একটু লাইক করে দিও, ঠিক আছে। কারণ সবাই মিলে একটু লাইক করলে আমরা আরো 10টা স্টুডেন্ট কাছে পৌঁছাতে পারবো, আর কিছুই না। এমন না যে আমাদের লাখ লাখ টাকা ঢুকবে। তাহলে আমি যদি তোমাকে 1 ঘন্টা দিতে পারি, তুমি 1 সেকেন্ড দিতে পারছো না, তাহলে কিভাবে ভাবছো যে আমরা ভালো ভালো তোমাদের জন্য ক্লাস আনবো?
ঠিক আছে? তো এটা আমি রিকোয়েস্ট করছি তোমাদের সকলের কাছে, যারাই এই অগ্নিসিজটা করছে একটু লাইক করে দিও, যদি একটু ভালো লাগে একটু বলে দিও, হ্যাঁ স্যার এমন লাগলো ক্লাসটা, স্যার এটাকে আরো একটু ভালো করলে ভালো হতো, ব্যাস আর কিচ্ছু চাই না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কমেন্ট সেকশন জানাবে। রাজ্য পুনর্গঠন আইন, স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট কবে পাস হয়? তাহলে এটা অ্যান্সার হবে কি 1956 এ তোমার রাজ্য পুনর্গঠন আইন কিন্তু পাস হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিছু কমিশন আছে, যেমন জেপিভি কমিটি কবে আসে, পরীক্ষা আসতে পারে 1948 এ নাকি 1949, 51 না 52। ঠিক আছে? জওহরলাল নেহরু, পট্টবী সীতারামাইয়া আর বল্লভভাই প্যাটেল কমিটি কবে আসে? আচ্ছা, ফয়সাল আলী কমিশন কবে আসে? তো এই জিনিসগুলো কিন্তু একটু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো আমি করাবো সব। রাজ্য পুনর্গঠন আইন আসে 1956 এ। আচ্ছা, পিএম এবং কম কার কাছে দায়বদ্ধ থাকে? আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল আছে। পিএম এবং কম কার কাছে দলগতভাবে দায়বদ্ধ থাকে, যদি থাকে তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হয়ে যাবে দলগত যখন কথা থাকবে তখন অ্যান্সার হবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে, মানে যাই করবে না কেন পার্লামেন্টে তার জবাব দিতে হবে। আর যদি ব্যক্তিগত বলো যে না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে কার কাছে দায়বদ্ধ থাকবে, বা ধরো আজকে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ কার কাছে দায়বদ্ধ থাকবে, কাকে জবাব দিতে বাধ্য, তাহলে অ্যান্সার হবে কি প্রেসিডেন্টের কাছে। এই জিনিসটা মাথায়, একটা হচ্ছে দলগত ভাবে, একটা হচ্ছে ব্যক্তিগত ভাবে। দলগত ভাবে বললে পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হবে, আর ব্যক্তিগত ভাবে বললে তখন সেক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে। কেন? কারণ প্রেসিডেন্ট তাকে নিয়োগ করেছে। আচ্ছা, জিএসটি কত নম্বর সংবিধান সংশোধনের বিষয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 101 নম্বর সংবিধান সংশোধনের বিষয় হচ্ছে কি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গণপরিষদে কংগ্রেসের মোট কতজন সদস্য ছিল? তাহলে গণপরিষদ আমরা তোমাদের পড়িয়ে এসেছি। তাহলে গণপরিষদে যদি দেখি, গণপরিষদে মোট মেম্বার যদি বলি, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ছিল 208 জন। ঠিক আছে? অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে ছিল টোটাল 73 জন। ফিমেল ক্যান্ডিডেট ছিল 15 জন, তাই না? এগুলো আমরা জানি। টোটাল 389 জন মেম্বার ছিল গণপরিষদে, তার মধ্যে 292 জন ছিল প্রদেশ থেকে নির্বাচিত, প্লাস 4 জন ছিল চিফ কমিশনার থেকে নির্বাচিত। তবে টোটাল 296 জন ছিল নির্বাচিত ক্যান্ডিডেট, আর 93 জন ছিল কি মনোনীত ক্যান্ডিডেট, যারা ছিল তোমার কোথা থেকে, রাজকীয় প্রদেশ থেকে, বা যেটাকে বলা হয় প্রিন্সলি স্টেট থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আশা করি বিষয়গুলো জানতে পারলে। আচ্ছা, মোট কতগুলো শব্দ প্রস্তাবনায় পরবর্তী সময় যুক্ত হয়? তাহলে সময় মাথায় রাখবে, প্রস্তাবনায় পরবর্তী সময় 3টে শব্দই যুক্ত হয়েছিল। 3টে শব্দ, আমরা 2টো শব্দ এখন বর্তমানে দেখতে পাই ঠিকই, বাট 3টে শব্দ। প্রস্তাবনা মোট, মানে ইন্টিগ্রিটি শব্দটা নেই। প্রস্তাবনা মোট কতবার সংশোধন হয়? তাহলে প্রস্তাবনা এখনো পর্যন্ত জাস্ট একবারই, এটা অ্যান্সার হবে কি একবারই কিন্তু সংশোধন হয়েছে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হবে কি জাকির হুসেন। অ্যান্সার কি হবে? জাকির হুসেন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। যদি মহিলা রাষ্ট্রপতি বলে তাহলে প্রতিভা দেবী পাটিল হবে। ঠিক আছে? আচ্ছা, ফাইন্যান্স কমিশন কত নাম্বার আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 280, 280 ফাইন্যান্স কমিশনের কথা বলা আছে। এটাতে পরীক্ষা আছে কতজন সদস্য থাকে ফাইন্যান্স কমিশনে, তাহলে অ্যান্সার কি হবে? সদস্য যদি বলি তাহলে অ্যান্সার হবে 5 জন সদস্য থাকে। আচ্ছা, এর কাজ কি? বিভিন্ন রাজ্যের মধ্যে সম্পত্তির বন্টন, এই যে আজকে আমরা ট্যাক্স দিচ্ছি কেন্দ্র সরকারকে, বা কেন্দ্র সরকার যে ট্যাক্সগুলো কালেক্ট করছে, সেই ট্যাক্সগুলো নিয়ে তোমার বিভিন্ন রাজ্যের মধ্যে বিলি করছে। ঠিক আছে? এই দেশটাকে পরিচালনা করার জন্য। ক্লিয়ার? তাহলে এই যে বিভিন্ন খরচা হচ্ছে কি না হচ্ছে, এগুলো কে করছে? তাহলে এটা ফাইন্যান্স কমিশন করছে, যেটা 280 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু বলা আছে। আচ্ছা, বর্তমানে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি রয়েছে? তাহলে অ্যান্সার হবে 34 জন। একজন প্রধান বিচারপতি আর 33 জন অন্য আদার বিচারপতি। ঠিক আছে? টোটাল 34 জন। একটা সময় ছিল যখন ফার্স্ট ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, তখন 4 জন বিচারপতি ছিল। লর্ড এলিজা ইম্পে ছিল প্রধান বিচারপতি। তার পরবর্তী সময় সুপ্রিম কোর্ট তৈরি হয় এবং সেখানে 7 জন বিচারপতি ছিল, এবং তারপর আস্তে আস্তে কাজের পেশা অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইভাবেই পুরো ডিটেলসে ডিসকাস করব আমি তোমাদের এই অগ্নি সিরিজে। আমরা অনেক টপিক কভার করে এসেছি, যেমন কম্পিউটারের টপিকগুলো খুব সুন্দরভাবে কভার করেছি আমরা। ঠিক আছে? আমরা এনভায়রনমেন্টের ওপর টপিক কভার করেছি, আমরা জেন্ডারের ওপর জেন্ডার অ্যাওয়ারনেসের টপিক কভার করেছি, আমরা জেন্ডার অ্যাওয়ারনেস ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা, তার উপরে কোশ্চেন কভার করেছি।
আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর কোশ্চিন কিন্তু কভার করে এসেছি, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর আমরা পলিটির কোশ্চিনগুলো করছি। এইভাবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাব বিষয়টা নিয়ে এবং এই অগ্নি সিরিজটা শেষ হবে। আর এখন যেহেতু একটা সম্ভাব্য ডেট চলে এসছে, তাই আমাদের হাতে আর মাত্র 30 থেকে 40 দিনই আছে। আমার সাথে থাকো এই অগ্নি সিরিজে। এই সিরিজটা যখন বলেছি ফ্রিতে পুরো কন্ডাক্ট করাবো, তো ম্যাক্সিমাম তো হয়েই গেছে, পুরোটাই কমপ্লিট হবে। আর দেখবে একটা তোমার ইয়ের মধ্যে তুমি থাকবে, মানে একটা কন্টিনিউ প্রিপারেশনের মধ্যে থাকবে এবং এনার্জেটিক ওয়েতে সেটা হবে, তার গ্যারান্টি আমার। কিন্তু অগ্নি সিরিজে প্রতিদিন 7টার সময় ক্লাসটা আসবে, যদি ইনকেস কোনোদিনও না আসে আমি কিন্তু বলে দেবো তোমাদের। আর অন্যান্য স্যার ম্যামদেরও কিন্তু ভিডিও আসবে অবশ্যই। দেখো 16 লাখ ছেলে মেয়ে পরীক্ষা কিন্তু মানে ফর্ম ফিল আপ করেছে, এতটাও ইজি হবে না। কিন্তু অনেকের ফোকাস এদিকে রয়েছে ওদিকে রয়েছে, কেউ সিরিয়াস ভাবে নিচ্ছে না গ্রুপ সিডিটাকে। কিন্তু গ্রুপ সিডিটা একটা ল্যান্ডমার্ক এক্সাম হবে, তুমি বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি সেটা নিয়োগও হয়ে যাবে এবং স্কুলে চাকরি করার মতো শান্তির চাকরি আর কিছু হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা এসএলএসটি ফেল করেছো বা তোমার সেরকম কোনো আশা নেই, আমি বলবো সত্যিই আশা নেই, যদি একবার ভোট হয়ে যায় আশা নেই। তাই এই পরীক্ষাটা খুব ভালো করে দাও, ঠিক আছে? আমি যতটা পারি হেল্প করব। সবসময় স্যার পিডিএফ দেবে তার জন্য বসে থাকবে না, পিডিএফ আমি তোমাদের একদিন পরপরই দিয়ে দিই গ্রুপে ডেসক্রিপশন বক্সে। তবুও এই যে যেটা আমি লিখে লিখে করলাম, তোমরা একটু খাতায় লিখে লিখে করো, দেখো জিনিসটা তোমার ভালো হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা সবাই, আজকে এই পর্যন্তই।